অডিও কথনে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস 'জননী দেবী'। উপন্যাসটি আমি ৩টি পর্বে ভাগ করে পড়েছি। প্রথম ২টি পর্ব আমি আগেই আপলোড করেছি। আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে আমি প্রথম ২টি পর্বের লিংক দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির ৩য় এবং শেষ পর্ব। বাড়িতে ফিরে কিছুক্ষণ চুপচাপ শুয়ে রইল চিন্ময়। মাথায় কিছুই আসছে না। এমনিতে গল্প খুব সরল। একটি ব্যর্থ প্রেমিক প্রেমিকা এমন কাজ করতেই পারে। সেই সময়কার পরিবেশ অনুযায়ী এমন পরিণতি খুব অস্বাভাবিক নয়। কিন্তু দুটো প্রশ্ন থেকেই যাচ্ছে। জননী দেবী আর নিহারিকা দেবী যে একই ব্যক্তি তার কোনো প্রমাণ সে এখনো পায়নি। চিবুকের কোঁচকানো চামড়ায় যে কালো দাগ রয়েছে সেটা তিল নাও হতে পারে। তাহলে দ্বিতীয়ত, জননী দেবী এখনো তার নিজের কোনো পরিচয় প্রকাশ করেননি। যদিও তার এখনকার কথাবার্তা ও আচরণে যৌবনের দিনগুলোর সূত্র খুঁজতে যাওয়া বোকামি। চিন্ময় উঠল। জুতো খুলে দরজায় শব্দ করে জননী দেবীর ঘরে ঢুকতেই তিনি মুখ ফিরিয়ে তাকালেন। সঙ্গে সঙ্গে বাঁ হাতে মাথার ঘোমটা কপাল পর্যন্ত টেনে দিলেন তিনি। আজ শরীর কেমন? চিন্ময় খানিকটা দূরে মাটিতে পা মুড়ে বসল। জননী দেবীর মুখ দেয়ালের দিকে ফেরানো, তাই পাশ থেকে তার মুখ কাত হতে দেখল। যা ভয় পাইয়ে দিয়েছিলেন জ্বর বাঁধিয়ে। মা, এখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? না, খুব নিচু স্বরে জবাব এলো। আপনার জন্য গোপালের মূর্তি এনে দেব? না, বৃন্দাবনের যমুনার পাথর আছে তো। আপনি এখানে আসায় আমার খুব ভালো লাগছে। যদি ইচ্ছে হয় এই ফ্ল্যাটের অন্য ঘরেও আপনি যেতে পারেন। আমি আর ধরণীদা ছাড়া এখানে কেউ নেই। কোনো সংকোচ করবেন না। তবে একটা কথা, আপনাকে খাওয়া বাড়াতে হবে। পেট শুকিয়ে গিয়েছে বাবা। ঠিক আছে, ধীরে ধীরে বাড়ান। আমি ঠিক করেছি আপনি খাওয়া না বাড়ালে আমি খাওয়া কমাবো। তাতে আমার যদি শরীর খারাপ হয় হোক। না বাবা, আমার তো 4 কালো গিয়েছে। আমার সঙ্গে পাল্লা দেওয়া কেন? ও, আমার বয়স কম বলে ভেবেছেন? 40 পেরিয়ে গেছি অনেক দিন। তাহলে একা কেন? কপালে লেখা নেই তাই। চিন্ময় হাসল। কিছুক্ষণ চুপচাপ। মনে হচ্ছিল সুস্থ হবার পর জননী দেবী যেন অনেকটাই নিজেকে ফিরে পেয়েছেন। বৃন্দাবনে অথবা এখানে আসার পরেও যে ভঙ্গিতে কথা বলছিলেন, এখন যেন অনেকটা সংযত হয়েছেন। সে আচমকা জিজ্ঞাসা করল, আপনি তো কলকাতায় আছেন, এখানে আপনার আত্মীয়দের সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে না? কলকাতা? হ্যাঁ, এই বাড়ি কলকাতার একদম দক্ষিণে। যদি কারো কথা মনে পড়ে আমাকে বলতে পারেন। আমি তাদের খবর দেব আপনার সঙ্গে দেখা করতে আসার জন্য। না না, অস্ফুট প্রতিবাদ করে উঠলেন জননী দেবী। ঠিক আছে, এ নিয়ে আপনি ভাববেন না। চিন্ময় উঠে পড়ল। ড্রয়িং রুমে এসে চিন্ময় দেখল অনাদি মণ্ডল আরাম করে বসে আছেন। তাকে দেখা মাত্র তিনি বললেন, কাল রাত থেকে মশাই হেভি টেনশনে আছি। চলুন। কোথায়? কোথায়? বাহ, নিহারিকা দেবীর ছেলের কাছে যেতে হবে না? আমি ঘুরে এসেছি। চিন্ময় সোফায় বসে সিগারেট ধরালো। সে কি? কখন? আমায় বাদ দিয়ে? মন খারাপ হয়ে গেল ভদ্রলোকের। আপনি যে যাবেন তা তো বলেননি কাল। তারা কি বললেন? একই কথা। মামা আর ভাগ্নের মধ্যে বক্তব্যের ফারাক নেই। হো, ডেঞ্জারাস। ডেঞ্জারাস কেন? এটাই তো স্বাভাবিক। কিন্তু এদিকে তো সকাল থেকে শীতাংশু দত্ত 3বার টেলিফোন করেছেন। কেন? তিনি আপনার সঙ্গে কথা বলতে চান। কি ব্যাপারে? সে কথা কিছুতেই বলছেন না। চিন্ময় উঠল। অনাদি মণ্ডলের কাছে টেলিফোন নম্বরটা জেনে নিয়ে সে টেলিফোনের বোতাম টিপল। কলকাতায় একবারে লাইন পাওয়ার ঘটনা মাঝে মাঝে ঘটে। ওপারে কেউ একজন সাড়া দিতেই সে নাম্বারটা মিলিয়ে নিয়ে শীতাংশু দত্তকে চাইল। যিনি ধরেছিলেন তিনি পরিচয় জানতে চাইলেন। চিন্ময় বলল, বলুন, কাল সন্ধ্যের পর যারা গিয়েছিল তারাই কথা বলতে চায়। উনি নিজেও আজ ফোন করেছিলেন।
মিনিট চারেক বাদে শীতাংশু দত্তর গলা পাওয়া গেল। কে? আমি চিন্ময়। ও হ্যাঁ, শুনুন, আপনার সঙ্গে আমি দেখা করতে চাই। কেন বলুন তো? কাল রাত্রে আমার মনে হলো আপনি সব কথা বলেননি, কিন্তু আমি প্রায় অশক্ত। একা রাস্তাঘাটে চলাফেরা করতে অসুবিধে হয়। তাহলে বৃন্দাবনে যেতেন কি করে? বলেছিলাম, মন চেয়েছিল, কিন্তু ভুলে গিয়েছিলাম এই শরীর আর বশে নেই। আর তখন থেকেই ছটফট করছি। এ যে কি যন্ত্রণা! আপনি কিন্তু এখনো বলেননি কেন দেখা করতে চান। সেটা সাক্ষাৎ না হলে বলতে পারবো না। আমি যদি গাড়ি পাঠিয়ে দেই আপনি আসতে পারবেন? তা পারি। বেশ, নিজে যেতে প্রথমে চেষ্টা করব, না পারলে গাড়ি পাঠাবো। তবে আমার ড্রাইভার আগামীকাল আসবে, সে এলে ব্যবস্থা করব। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি আপনাকে সাহায্য করব। লাইন ছেড়ে দিল চিন্ময়। হাঁ হয়ে শুনছিলেন অনাদি মণ্ডল। এবার বলে উঠলেন, কি ব্যাপার বলুন তো? ভদ্রলোক প্রায় ঘাটে যাওয়ার আগেও প্রেমিক হয়ে থাকছেন। চিন্ময় বলল, বাংলায় প্রবাদ আছে, পুরুষ মানুষের প্রবৃত্তি চিতায় উঠেও যায় না। তবে আমি কিন্তু ওর মন এখনো প্রেমিক হয়ে আছে বলে ঈর্ষাবোধ করছি। ইটস লাভ। বলুন, আর কি করতে পারি আপনার জন্যে? বুঝতে পেরেছি। উঠি এখন। আপনি লেখা শুরু করে দিয়েছেন? দাঁড়ান, শেষ দেখি আগে, তারপর। খুব দেরি হয়ে যাবে না? এত তাড়াতাড়ি মরে যাব বলছেন? সঙ্গে সঙ্গে জিভ বের করলেন অনাদিমণ্ডল। ছি ছি ছি, স্বপ্নেও ভাবি না মশাই। সত্যি, এমন লজ্জা দেন মাঝে মাঝে। আপনি ৮১ বছরের আগে মরবেন না। ৮১? হঠাৎ ৮১ কেন? বাহ, রবীন্দ্রনাথের পরমায়ু। অনাদিমণ্ডল উঠে দাঁড়ালেন। সঙ্গে সঙ্গে হো হো করে হেসে উঠল চিন্ময়। না মশাই, ওর ক্ষমতার ১ ভাগও যখন আমার নেই, তখন তার আয়ুও পেতে চাই না। উনি আরো বেঁচে থাকলে বাঙালির সম্পদ বাড়ত। আমরা তো আগাছা। চিন্ময় অনাদিমণ্ডলকে দরজা পর্যন্ত এগিয়ে দিল। পরের দিন সকাল থেকে লেখা শুরু করেছিল সে। টেলিফোন যা এলো ধরণীদা সমানে বলে গেল উনি ব্যস্ত আছেন, কথা বলতে পারবেন না। দরজায় বেল বাজলে খুলে বলে দিয়েছে বাবু বাড়ি নেই। দুপুর ২টোর সময় আঙুল যখন টনটন করতে লাগলো, তখন চিন্ময় উঠল। এইরকম টানা লেখা লিখতে লিখতে যতই কষ্ট হোক, লেখার পরে মন খুব ভালো হয়ে যায়। সে স্নান সেরে খাবার টেবিলে এসে বসল। ধরণীদা খাবার দিতে দিতে গজ গজ করে গেল। এত লোক জ্বালাতন করে যে আমি আর পারছি না। তার তো নিদর্শন দেখছি না, মেনু বেড়েই চলেছে। ওটা আমি করিনি। কে করেছে? সোজা হয়ে বসল চিন্ময়। মা। মা? হ্যাঁ, নিজের জন্য করেছিলেন। হঠাৎ বললেন দিতে সাহস হয় না, তবু তুমি একটু চেখে দেখো। নিজের হাতে বাজার করে আনো। তা আমি বললাম, আমাকে দিচ্ছেন, বাবুর জন্য একটু দেবেন না? বললেন, না বাবা, সাহস হয় না। তাই আমাকে যা দিয়েছিলেন তাই ভাগ করেছি দুজনের মতো। চিন্ময় তরকারিটা মুখে দিল, একটু চুপ করে রইল। ধরণীদা জিজ্ঞাসা করল, কেমন হয়েছে? তুমি ৩ জন্ম চেষ্টা করলেও এত ভালো রান্না করতে পারবে না। ধরণীদার মুখ গম্ভীর হয়ে গেল। মুখ বদলালে তো ভালো লাগবেই। চিন্ময় হেসে উঠল। যাক, ওকে বলবে আমার খুব ভালো লেগেছে, এখন থেকে রোজ একটু করে চাই। আরে বাবা, তুমিও খেয়ে দেখো না, তোমারও ভালো লাগবে। এত অল্প আয়োজনে এমন চমৎকার তরকারি সত্যি কোনোদিন খায়নি চিন্ময়। ড্রাইভার এসে গেল দেশ থেকে। চিন্ময় ভেবে পাচ্ছিল না শীতাংশু দত্তকে এখানে নিয়ে আসবেন কিনা। সে স্থির করলো নিজেই যাবে। দুপুরের পর সে গাড়ি নিয়ে চলে এলো হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। আজ শীতাংশু দত্তের ঘরে পৌঁছাতে বেগ পেতে হলো না। শীতাংশুবাবু খাটে আধশোয়া ছিলেন। চিন্ময় ঢুকতেই বসতে বললেন। চিন্ময় জিজ্ঞাসা করল, আপনার শরীর কি খারাপ? হ্যাঁ, আজ সকাল থেকে একটু জ্বর জ্বর লাগছে। পায়েও বেশ ব্যথা। সময় এগিয়ে আসছে। হ্যাঁ, আপনি যে এসেছেন তাতে আমি কৃতজ্ঞ। কেন ডেকেছেন আমাকে? স্মিত মুখে প্রশ্ন করল চিন্ময়।
শীতাংশু দত্ত একটু চুপ করে রইলেন। তারপর হঠাৎ বললেন, আমি নিহারিকার সঙ্গে দেখা করতে চাই। মারা যাওয়ার আগে একবার ওকে দেখতে চাই। কিভাবে? জানি না। এত বয়স পর্যন্ত বেঁচে থাকার কথা নয় আমার। আমাদের বংশে আমার ঠাকুরদা বেঁচে ছিলেন ৭৬ পর্যন্ত। কিন্তু আমি বেঁচে আছি। আপনার তো আমার কাছে আসার কোনো কথা ছিল না। তবু এই বয়সে এলেন। আমার বিশ্বাস আপনি জানেন কোথায় নিহারিকা আছে। আপনি জানেন না? চিন্ময় চুপ করে রইল। সত্যি কথা বলতে আপনার অসুবিধা আছে? হ্যাঁ, কিন্তু একজন মৃত্যু পথযাত্রীর কাছে তাহলে এলেন কেন? আমি জানতাম না আপনার শরীর এত অশক্ত। হো। শীতাংশু দত্ত মাথা নাড়লেন। তাহলে বলুন সে কেমন আছে? ভালো ছিলেন না, কিন্তু এখন চেষ্টা হচ্ছে ভালো রাখার। কিরকম দেখতে হয়েছে? ওর বয়স তো আপনি জানেন। এই বয়সে যেমন হয়। হাঁটাচলা করতে পারে তো? হ্যাঁ, পারেন। আবার কিছুক্ষণ চুপচাপ। তারপর অদ্ভুত গলায় জানতে চাইলেন, অতীতের কোনো কথা কি ওর স্মরণ আছে? মানে আপনাকে কি কিছু বলে? না, এখন পর্যন্ত আমি ওর অতীতের কোনো ঘটনা জানতে পারিনি। কেন? মনে হয় ওর স্মৃতিশক্তি ঠিক কাজ করছে না। সে কি? হ্যাঁ, হয়তো নানান ঘাত-প্রতিঘাতে এমন হয়েছে। একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি। আপনার কথা শুনে মনে হচ্ছে তার সঙ্গে আপনার নিয়মিত যোগাযোগ আছে। সত্যি কথা বলুন। হ্যাঁ, আপনি ভুল বলেননি। চোখ বন্ধ করে বসে রইলেন শীতাংশু দত্ত। চুপচাপ। কিছুক্ষণ অপেক্ষার পর চিন্ময় বলল, এবার তাহলে আমি উঠি। সঙ্গে সঙ্গে হাত বাড়ালেন শীতাংশু। আমার সঙ্গে ওর কি দেখা হতে পারে না? দেখুন, এই ভদ্রমহিলা যে সত্যিই সেই নিহারিকা দেবী তার কোনো প্রমাণ আমি এখনো পাইনি। একমাত্র তিনিই এই রহস্য উদ্ধার করতে পারেন। চিন্ময় বিনীত গলায় বলল, বেশ। ওর পিঠের বাঁ দিকে দেখবেন একটা ক্ষতের দাগ, চিবুকে তিল। চিবুকের তিল চামড়ার ভাঁজে মিলিয়ে গিয়েছে, কিন্তু পিঠের ক্ষত কিভাবে হলো? শীতাংশু মাথা নামালেন, একটু ভাবলেন, তারপর বললেন, শেষ পর্যন্ত নিহারিকা আমার কাছে আসতে চেয়েছিল। সন্তানদের নিয়ে এলে আমি খুব খুশি হতাম। ও তাই চেয়েছিল। কিন্তু ততদিনে ছেলে মেয়েদের বিষিয়ে দেয়া হয়েছে ওর বিরুদ্ধে। ওর ভাই এবং বাবাকে ছেড়ে তারা মায়ের সঙ্গে কখনোই আসবে না। মনের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত যখন সে স্থির হয়েছিল, তখনই ধরা পড়ে গেল। প্রহার করা হলো তাকে। একটা ধারালো শিক গেঁথে গিয়েছিল পিঠে। অজ্ঞান হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত বাড়িতেই ডাক্তার ডাকতে হয়। তিনি হাসপাতালে নিয়ে যেতে বলেছিলেন, কিন্তু সেখানে গেলে পুলিশের ঝামেলায় পড়তে হবে বলে অন্য ডাক্তারকে ডেকে বাড়িতেই চিকিৎসা করানো হলো। তারপর মোটামুটি সুস্থ হলে ওর বাবা বৃন্দাবনে নিয়ে গেলেন। ফেরার পথে গাড়িতে বসে চুপচাপ ভেবে যাচ্ছিল চিন্ময়। নিহারিকা দেবীর কাছে গিয়ে তার পিঠ দেখতে চাওয়া অসম্ভব। শালীনতা ছাড়াতে সে পারবে না। আগে জানা থাকলে অসুখের সময় ডাক্তারকে দিয়ে ওটা পরীক্ষা করা যেত। কিন্তু একটা ভুল হয়ে গেল। শীতাংশু দত্তকে জিজ্ঞাসা করা উচিত ছিল, দেখা হলে তিনি নিহারিকা দেবীকে কি প্রশ্ন করতে চান। এখন যা বয়স ওর, তাতে উত্তরটা দিতে হয়তো সংকোচ বোধ করতেন না। দরজা খুলল ধরণীদা। খুলে বলল, তিনি অনেকক্ষণ এসেছেন। কে? নিজের ঘরের দিকে যাচ্ছিল চিন্ময়। ওই যে তিনি, সেদিন এসেছিলেন যে। কে এসেছিলেন? নাম কি? নাম তো জিজ্ঞাসা করিনি। দিদিমণির সঙ্গে আপনি কত গল্প করলেন। দিদিমণি? কোথায়? মায়ের ঘরে। আধ ঘন্টার উপর গল্প করছেন দুজনে। নিজের ঘরে না ঢুকে ডাইনিং স্পেস পেরিয়ে জননী দেবীর ঘরের দরজায় গিয়ে থমকে গেল সে। দরজাটা আধ ভেজানো, কিন্তু ঘরের ভেতর থেকে সেই মুহূর্তে হাসির আওয়াজ ভেসে এলো। একই সঙ্গে দুটো গলা। হাসি থামতেই জননী দেবী বলে উঠল, ও বাবা, কতদিন পর হাসলাম। বুকে ব্যথা করছে। সে কি, খুব শরীর খারাপ লাগছে আপনার? গলাটা রাত্রির উদ্বেগ মেশানো। না না, সেই ব্যথা নয়। জননী দেবী নিশ্চিন্ত করলেন। সরে এলো চিন্ময়।
এমনভাবে তার সঙ্গে একবারও কথা বলেনি ভদ্রমহিলা। এই স্বরটিও যেন সে প্রথম শুনল। নিজের ঘরে এসে ধরণীদাকে ডাকল সে। উনি এখন যেভাবে গল্প করছেন সেইভাবে কখনো কথা বলেছেন তোমার সঙ্গে? হ্যাঁ, আজই তো দিদিমণি আসার আগে কত গল্প হচ্ছিল। কি গল্প? আমি বললাম, আপনার শরীর ভালো হয়ে গেলে দাদাবাবুকে বলে একদিন কালীঘাটের মন্দিরে নিয়ে মাকে দেখিয়ে আনব। শুনে বললেন, সেই ছেলেবেলা থেকে এতবার কালীঘাটে গিয়েও যখন কোনো কাজ হয়নি, তখন আর যাওয়ার ইচ্ছে নেই তার। কালীঘাটের মন্দিরে অনেকবার গিয়েছেন? হ্যাঁ, কলকাতায় থাকতেন আগে। কলকাতায় কোথায়? চিন্ময়ের চোয়াল শক্ত হলো। তা জিজ্ঞাসা করিনি। করো, আমি জানতে চাই, কিন্তু একবারও বলবে না আমার কথা। ধরণীদা ঘাড় নেড়ে বেরিয়ে গেলে মনে হলো লিখতে বসা যাক। লেখার টেবিলে কলম নিয়ে বসলে যা হোক কিছু একটা এসে যায়, কিন্তু রাত্রির জন্য মনটা খিচড়ে থাকায় সেই চিন্তা বাতিল করল। রাত্রি কেন এলো? এলোই যদি, তবে ওই ঘরে যেতে গেল কেন? আর আশ্চর্য, ওই রকম এক মহিলার সঙ্গে অত হেসে কি কথা বলছে রাত্রি? যে স্তরে ওর চলাফেরা তার থেকে কয়েক যোজন তফাতে বিচরণ করেন বৃদ্ধা। এই দূরত্ব দূর হলো কি করে? নাকি এটা ভান, অভিনয়? এই সময় অনাদি মণ্ডলের টেলিফোন এলো। কি খবর স্যার, করছেনটা কি? মদ খাচ্ছি, গম্ভীর গলায় উত্তর দিল চিন্ময়। দূর, আপনি মিথ্যে বলছেন। অর্থাৎ মিথ্যেবাদী? না না, এই কথাটা সত্যি নয়। যারা মদ খেয়ে নিজেদের নষ্ট করে আপনি তাদের দলে নন। যদিও খান, সেটা শরীরের বল বাড়াতে। 4টে চিঠি এসেছে। সবাই ক্লেম করছে ওই সময়ে তাদের মাসি, পিসি এবং একজনের মা বৃন্দাবনে চলে গিয়েছিলেন। আর আমার উৎসাহ নেই, কিন্তু আমার মনে হচ্ছিল এদের সঙ্গে কথা বললে আপনি আরো নতুন প্লট পেতেন। যাকে বলে জনগণের উপন্যাস, তাই হয়ে যেত। টেলিফোন রেখে দিল চিন্ময়। অনাদিমণ্ডল তার ধান্দা নিয়ে থাকুন, কিন্তু মদ শব্দটি নেহাত খেয়ালে উচ্চারণ করেছিল সে অনাদিমণ্ডলের সঙ্গে কথা বলার সময়। এখন মনে হলো খেলেই হয়। নিজেই জল নিয়ে এসে হুইস্কির বোতল নিয়ে বসে গেল শোয়ার ঘরে। একটা রহস্য উদ্ধার করার মানসিকতা নিয়ে সে জননী দেবীকে কলকাতায় আনেনি, কিন্তু ক্রমশ ব্যাপারটা তাই হয়ে গেল। একজন আত্মহত্যাকামী, জীবন সম্পর্কে বীতশ্রদ্ধ, ঈশ্বর এবং মানুষ সম্পর্কে আগ্রহহীন এক বৃদ্ধাকে শারীরিক সুস্থ রাখার বাসনা ছাড়া তখন তার মনে কিছুই কাজ করেনি। এখন কে নিহারিকা দেবী, তার প্রেমিক শীতাংশু দত্ত, ছেলে মেয়েদের নিয়ে সে ফালতু কেন ভাবছে? 3 পেগ শেষ করার পর বিছানায় শুয়ে পড়ল চিন্ময়। অতিরিক্ত চিন্তার পরে মদ্যপান করলে শরীর আরাম চায়। এমন সময় দরজায় একটা ছায়া এসে দাঁড়ালো। তুমি মদ খাচ্ছিলে? রাত্রির গলা। চিন্ময় উঠে গেল। রাত্রি, এটা আমার বাড়ি। আমার কাছে কেউ এলে তার উচিত অপেক্ষা করা। আমার অনুমতি না নিয়ে অন্দরমহলে যাওয়াটা আমি পছন্দ করি না। রাত্রি চুপ করে রইল। যেমন দাঁড়িয়েছিল তেমনই রইল। আমি কিছু বলেছি? চিন্ময় গলা তুলল। জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি না আমি। রাত্রির গলায় নির্লিপ্ততা। হোয়াই? চিৎকার করে উঠল চিন্ময়। চেঁচিও না, ওই মহিলা তোমার এই চেহারা দেখলে এক মুহূর্ত এখানে থাকবেন না। দুহাতে মুখ ঢাকল চিন্ময়। নিজের এই উত্তেজনার জন্য সে লজ্জিত হলো। তারপর গলা নামিয়ে বলল, আমার বাড়িতে আমি একটা অভ্যেসের মধ্যে থাকতে ভালোবাসি। সেখানে কোনো বাইরের লোক এসে তার মতো কিছু আচরণ করলে আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। তুমি আমাকে বাইরের লোক বললে চিন্ময়? এক্স্যাক্টলি, তুমি তো তাই। বেশ, দেন আই এম সরি। রাত্রি ঘুরে দাঁড়ালো। আমি আসছি। চিন্ময় উঠল না। রাত্রি চলে গেলে আবার শুয়ে পড়ল। ঘুম আসছে। অসময়ে বড্ড গাঢ় ঘুম। বালিশ আঁকড়ে ধরল সে। ধরণীদা যখন দরজায় এলো তখন সে চৈতন্যের বাইরে। রাত 9টায় ঘুম থেকে ওঠার পরে ধরণীদা বলল, সারাদিন তো উপোস হলো, এখন কি খাওয়া দাওয়া হবে? ঘড়ি দেখল চিন্ময়। তারপর বলল, বাথরুম থেকে আসছি, খাবার বাড়ো। তারপর আমি ক্লাবে যাব, তুমি শুয়ে পড়ো। খাবার টেবিলে এসে মাথা নামিয়ে খাচ্ছিল সে। হঠাৎ একটা তরকারি মুখে দিয়ে বলল,
ধরণীদা, এটা তুমি রাঁধুনি? ইয়েস অর নো? কি করে ধরা হলো? ধরণীদা পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল। চরিত্রে, চরিত্র বোঝো? ধরণীদার দিকে তাকালো চিন্ময়। সেই দৃষ্টি থেকে চোখ সরিয়ে ধরণীদা বিপরীত দিকে তাকালো। দেখলেন তো, বাবু ঠিক ধরে ফেলেছেন। ঘাড় ঘোরালো চিন্ময়। নিজের ঘরের দরজায় নাক পর্যন্ত ঘোমটা টেনে দাঁড়িয়ে আছেন জননী দেবী। এই প্রথম তাকে ঘরের বাইরে দেখা গেল। আপনি? কি হয়েছে? চিন্ময় অবাক হয়ে গেল। কিছু না। মাথাটা দুইবার এপাশ ওপাশ হলো। এত ভালো রান্না আমি জীবনে কখনো খাইনি। চিন্ময় খাওয়ায় মন দিল। শরীর খারাপ? না তো। সে কি? ধরণীদা বলল, হোমা, দুপুরে শরীর খারাপ হয়নি? ও হ্যাঁ, একটু বড্ড ঘুম পেয়েছিল। নিশ্চয়ই খাটুনি যাচ্ছে। বুকে নতুন ধরনের ব্যথা অনুভব করল চিন্ময়। জ্ঞান হবার পর কেউ তাকে এ ধরনের কথা বলেনি। গলা রুদ্ধ হয়ে আসছিল। এ সময় শুনল, আর একটু দেব? চিন্ময় মাথা নাড়ল। ধরণীদা বলল, আমার থেকে দিচ্ছি মা, পরে দেখা যাবে। কিছুক্ষণ খাওয়ার পর জননী দেবী জিজ্ঞাসা করল, সে চলে গেল কেন? কে? চমকে উঠল চিন্ময়। যে এসেছিল। আমায় না বলে যাওয়ার মেয়ে তো সে নয়। কি করে বুঝলেন? আমার শরীরের চামড়া শুধু কুঁকড়ে যায়নি, মনেরও বয়স বেড়েছে। আমি জানি না রাত্রি কেন চলে গেল। সত্যি কথা বলতে পারল না সে। কিন্তু আজ রাত্রে তো আমি আর ঘুমোতেই পারবো না। কেন? মেয়েটা বড্ড ভালো। ভালো যদি হয়ও, তার সঙ্গে আপনার ঘুমোবার সম্পর্ক কি? ও কেন আমার সঙ্গে দেখা না করে গেল? হয়তো কোনো কাজ ছিল। বিশ্বাস করি না। কথাটা বলে ভেতরে চলে গেলেন জননী দেবী। খাওয়াতে আর তৃপ্তি ছিল না। কোনো মতে শেষ করে উঠে পড়ল সে। ধরণীদা জিজ্ঞাসা করল, কি হলো? সে উত্তর দিল না। মিনিট 15 প্রচণ্ড অস্বস্তিতে ভুগল চিন্ময়। ভদ্রমহিলা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন যে তিনি তাকে বিশ্বাস করেন না। রাত্রি যদি যাওয়ার আগে একবার দেখা করে যেত। কি আছে মেয়েটার মধ্যে যাতে মহিলা এমন প্রভাবিত হলেন? চোখ বন্ধ করে ঠোঁট কামড়ালো সে। এক সময় রাত্রি মানে অনেক ঢেউ, রাত্রি মানে নিঝুম রাত। নিচে নেমে এসে গাড়ি বের করলো সে। তারপর সোজা রাত্রির বাবার বাড়ির দরজায়। তখন 10টা বেজে গিয়েছে। বেল টিপতেই রাত্রির বাবা দরজা খুললেন। বেশ বয়স হয়ে গিয়েছে। চশমার কাঁচ পুরু। চিনতে পারলেন না প্রথমে। মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি চাই? আমি চিন্ময়। চিন্ময়? কোন চিন্ময়? আপনি আমাকে চিনতে পারছেন না মেসোমশাই? এবার ভদ্রলোক চিনতে পারলেন। রাত্রির বিবাহপূর্ব দিনগুলোতে তিনি চিন্ময়কে মোটেই পছন্দ করতেন না। মেয়ের বিয়ে ভালো পাত্রে দিয়ে নিশ্চিন্ত হয়েছিলেন। চিনতে পারার পর বললেন, ও তুমি? এসো এসো, কি ব্যাপার? রাত্রির সঙ্গে একটু কথা বলতে চাই। ডেকে দিচ্ছি। ভদ্রলোক ভেতরে চলে গেলেন এবং কয়েক সেকেন্ডের মধ্যে রাত্রি বেরিয়ে এলো বাইরের ঘরে। মুখ দেখেই বোঝা যাচ্ছে অবাক হয়েছে, প্রচণ্ড অবাক হয়েছে। রাত্রিবাসের উপর চাদর জড়িয়ে নিয়েছে তাড়াতাড়িতে। তুমি? বুঝতে পারছি এই সময় আসা অন্যায় হয়েছে, কিন্তু উপায় ছিল না। না না, বসো, কি হয়েছে বলো তো? চেয়ারে বসে চিন্ময় বলল, তুমি কি গুণ করেছো জানি না, জননী দেবী তোমার দর্শন চাইছেন। কোনো কথা শুনতে চাইছেন না। এখন যা করবার তুমিই করো। রাত্রি মুখ নামিয়ে ভাবল। তারপর জিজ্ঞাসা করল, সত্যি বলো তো উনি কে? আমি জানি না, বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। তোমার কোনো আত্মীয়া নন? না। আমি খুব লজ্জিত চিন্ময়, না জেনে ওকে নিয়ে তোমায় বাজে কথা বলেছিলাম। ঠিক আছে, কিন্তু তুমি ড্রিঙ্ক করো, সেটা কি উনি জানতে পেরেছেন? ধরণীদা সেটা ওকে বলবেন না, আর আমার ঘরে ওর আসা যাওয়া নেই।
আমি যদি এখন তোমার সঙ্গে যাই তাহলে ফিরতে পারবো? গাড়ি আছে, যত রাত হোক ফেরার কোনো অসুবিধে নেই। তাহলে একটু অপেক্ষা করো, আমি চেঞ্জ করে আসি। তোমার বাবা? এটা আমি বুঝবো। রাত্রি ভেতরে চলে গেল। গাড়িতে উঠে রাত্রি জিজ্ঞাসা করলো, তোমার ড্রাইভার নেই? না, রাত্রে বের হবার কথা না থাকলে ছেড়ে দেই। তাহলে আমাকে পৌঁছে দেবে কে? যে নিয়ে যাচ্ছে সে। হঠাৎ চুপ করে গেল রাত্রি। রাতের নিস্তব্ধ কলকাতার দিকে তাকিয়ে থেকে শেষ পর্যন্ত মুখ ফেরালো। তুমি হঠাৎ এত পাল্টে গেলে? হঠাৎ মানে? সেদিন আর আজ যে ভাষায় এবং ভঙ্গিতে কথা বললে তার সঙ্গে এখন কোনো মিল নেই। চিন্ময় জবাব দিল না, নীরবে গাড়ি চালাতে লাগলো। রাত্রি জিজ্ঞাসা করলো, এই বৃদ্ধা মহিলার উপর তোমার এমন দুর্বলতা হলো কেন? হলো, হয়ে গেল। ভদ্রমহিলার কোনো আত্মীয় স্বজন নেই? জানি না, এখনো জানতেই পারিনি। তুমি কি কোনো এক্সপেরিমেন্ট করছো? এত প্রশ্নের উত্তর একসঙ্গে দিই কি করে? চিন্ময় হাসল। ওরা পৌঁছে গেল তাড়াতাড়ি। লিফটে নিজের তলায় চলে এসে বেল টিপতেই ধরণীদা দরজা খুলল। যাক বাবা, আপনি এসে গেছেন। আমাকে আর মিথ্যেবাদী হতে হলো না। আমি ওকে একটু আগে বলেছি আপনি এখনই আসবেন। রাত্রি তৎক্ষণাৎ ভেতরে চলে গেল। চিন্ময় সঙ্গী হলো না। বৃদ্ধা যা বলার তা ওকেই বলুন। ধরণীদা বলল, অনাদিবাবু ফোন করেছিলেন, খুব জরুরি। আর 3 জন ফোন করেছিল, 2 জন পাবলিশার আর একজন পত্রিকা থেকে। এত রাতে? কি জানি। ধরণীদা ভেতরে চলে গেল। চিন্ময় ফোনে অনাদিকে ধরল। অনাদিমণ্ডল উত্তেজিত হয়ে বললেন, কাণ্ড হয়েছে মশাই। এক ভদ্রলোক, গোটা 50 বয়স, ফোনে ক্লেইম করছেন এই মহিলা তার মা। উনি নাকি অনেক খুঁজেছেন পাগলের মতো। বললেন মুখের বাঁ দিকে তিল ছিল। আর সব বর্ণনাও মিলে যাচ্ছে। আমি ওকে কাল আসতে বলেছি। কখন নিয়ে যাব? কেন? খুব নিচু গলায় জানতে চাইল চিন্ময়। আরে জিজ্ঞাসাবাদ করবেন না। আর একটা গল্পের প্লট। অবশ্য এখন বেশ নাটক জমে গেছে। কার মা, এর না নিহারিকা দেবীর সেই ছেলের? ইনি হয় নিহারিকা দেবী, না হয় এর মা স্বর্ণলতা দেবী। উফ, আরও কেউ যদি কোনো গল্প নিয়ে আসেন তাহলে পাবলিক যা খাবে না। আর কিছু বলার আছে অনাদিবাবু? না স্যার, কখন যাব শুধু এইটুকু। আমার দরকার নেই কাউকে। আপনি অলওয়েজ ওয়েলকাম। আফটার অল আমার অন্নদাতা বলে কথা। ছি ছি ছি, লজ্জা দেবেন না। আপনার দৌলতেই করে খাচ্ছি। লাইনটা কেটে দিল চিন্ময়। না, আর ধৈর্য নেই তার। ব্যাপারটা যেভাবে শুরু হয়েছিল তা থেকে অনেক জটিল হয়ে যাচ্ছে। সত্যি যদি ইনি নিহারিকা বা স্বর্ণলতা দেবী হন তাহলে কি এসে যাবে? যদি ইনি তাদের চিনতে পেরে ফিরে যেতে চান তবেই ব্যাপারটা সমাধান হবে। না চাইলে, আর সেটা না চাওয়া অস্বাভাবিক নয়। এখন রাত প্রায় 11:30। রাত্রি জননী দেবীর ঘর থেকে বের হচ্ছে না। বেশি রাত হলে তারই মুশকিল। চুপচাপ সোফায় বসেছিল সে। ধরণীদা এসে জিজ্ঞাসা করে গেছে রাত্রের খাবার দেবে কিনা। উল্টো বকুনি খেয়েছে। 11:40 নাগাদ রাত্রি এলো বাইরের ঘরে। তুমি এখানে বসে আছো, খাওয়া দাওয়া করে নাও। না, তোমাকে পৌঁছে দিয়ে ওসব হবে। কি বলছেন উনি? আমায় বিদায় করলে স্বস্তি পাবে? এ কথা এখন ভাবতে পারছি না। আমার বোধহয় আজ রাত্রে যাওয়া হবে না। রাত্রি এগিয়ে গেল টেলিফোনের দিকে। চিন্ময়ের দিকে না তাকিয়ে টেলিফোন তুলল রাত্রি। 3 বার বোতাম টিপল। চতুর্থবারে সাড়া পেয়ে কথা বলল, বাবা, চিন্ময়ের বাড়ি থেকে বলছি। এখানে একজন বৃদ্ধা মহিলা বেশ অসুস্থ, আমাকে থাকতে বলছেন। উনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আমি যাব। ওপাশের কথা শুনে রাত্রি বলল, দাঁড়াও, জিজ্ঞাসা করছি। বাবা বেশি রাত্রে যেতে নিষেধ করছেন। ইফ আই স্টে ব্যাক, তোমার কোনো আপত্তি আছে? এই প্রশ্ন চিন্ময়ের দিকে তাকিয়ে করা, তাই সে নীরবে ঘাড় নেড়ে না বলল। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না। রিসিভার নামিয়ে রেখে রাত্রি বলল, চলো খেতে বসবে, অনেক রাত হয়েছে। চিন্ময় জিজ্ঞাসা করল, ও ঘরে কি অবস্থা?
গো ধরেছিলেন আমি না এলে খাবেন না। দেখা মাত্র জিজ্ঞাসা করলেন, তুমি কেন সকালে এলে? আমার যে সব সময় তোমাকে দেখতে ইচ্ছে করে। তুমি কি বললে? বললাম আমি তো এ বাড়িতে থাকি না। আপনার গোপাল চায় না যে আমি হুটহাট এখানে আসি। আপনি এমন করবেন না। আমি মাঝে মাঝে এসে দেখে যাব। তারপর উনি গুম হয়ে গেলেন। গালে হাত বোলাতে গিয়ে দেখি বেশ জ্বর। ধরণীদাকে দিয়ে থার্মোমিটার আনিয়ে দেখলাম 102.4। সামান্য কিছু খাইয়ে শুইয়ে দিলাম। কাল সকালেও যদি জ্বর থাকে ডাক্তার ডাকতে হবে। আবার জ্বর এসেছে। স্ট্রেঞ্জ। উনি এই জ্বর থেকে উঠলেন। হয়তো উদ্বেগ থেকে, আমি জানি না। এখনই ডাক্তার ডাকবো? মনে হয় দরকার নেই, কারণ অন্য কোনো কমপ্লিকেশন আছে বলে মনে হলো না। আর আগেরবার তোমার ডাক্তার যে ওষুধ দিয়েছিল তার কয়েকটা পড়ে আছে। যদি রাত্রে জ্বর বাড়ে তাহলে আধখানা দেয়া যেতে পারে। অদ্ভুত। মানে? তোমাকে বলছি, এর আগে যেদিন এলে সেদিন আমার বাড়িতে মহিলা আছে বলে তেলে বেগুনে জ্বলে উঠলে। আজ দেখছি সম্পূর্ণ অন্য চেহারা। আমেরিকায় এতদিন থেকেও তোমার বাঙালিয়ানা যায়নি। তুমি খাবে তো? না, আমার খাওয়া হয়ে গিয়েছিল তুমি যাওয়ার আগেই। খাওয়ার টেবিলে চলে এলো চিন্ময়। এসে ধরণীদাকে বলল, ওর জ্বর হয়েছে সে কথা আমাকে বলা প্রয়োজন মনে করনি? কি করব, দিদিমণি যে বলতে নিষেধ করলেন। ধরণীদা মাথা নিচু করল। উল্টো দিকে বসে চিন্ময়ের খাওয়া দেখল রাত্রি। তারপর ধরণীদাকে বলল, আমাকে দুটো চাদর আর একটা বালিশ দেবে? কি হবে, ওপাশের ঘরে বিছানা পাতাই আছে, শুয়ে পড়ো ওখানে। আমি ওর কাছে শোবো। ওর কাছে? অবাক হয়ে গেল চিন্ময়। উনি অ্যালাউ করবেন? মনে হয় আপত্তি করবেন না। কিন্তু শোবে কোথায়? ওর ঘরে তো একটাই খাট। মাটিতেই শোয়া যাবে। পাগল, ঠান্ডা লেগে একটা কাণ্ড হবে। কিছু হবে না, তুমি এ নিয়ে চিন্তা করো না তো। হাসল রাত্রি। ধরণীদা তখন রান্নাঘরের দিকে গিয়েছে। রাত্রি সেই হাসি নিয়েই বলল, ওর ঘরেই আমি নিরাপদ। কি থেকে? চমকে উঠল চিন্ময়। রাত্রি আবার হাসল, জবাব দিল না। চিন্ময় চুপচাপ বেসিনে মুখ ধুয়ে বাইরের ঘরে চলে এলো। তার মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছিল। ঘাড় ঘুরিয়ে রাত্রিকে দেখে বলল, রাত বেশি হয়নি, উনি ঘুমিয়ে পড়লে তোমার চলে যাওয়াই ভালো। রাত্রি, রাগ করেছ? রাত্রি হাসল। তুমি আগের মতোই আছো। এত নাম, অবস্থা এত ভালো, তবু চরিত্র একটুও পাল্টায়নি। থ্যাঙ্কস। তুমি আমাকে কি ভাবো বলো তো? সুযোগ পেয়ে একজন বিবাহিতা মহিলার উপর ঝাঁপিয়ে পড়বো? অ্যাম আই দ্যাট বিস্ট? হঠাৎ নীল হয়ে গেল রাত্রি। বাঁ হাত বাড়িয়ে দরজার পাল্লা আঁকড়ে ধরল সে। শব্দ হতেই মুখ ফেরালো চিন্ময়। কি হলো? কিছু না, বলে কোনো মতে ফিরে গেল ভেতরে। নিজের বলা কথাগুলো তখন নতুন করে কানে বাজল চিন্ময়ের। আপাতভাবে সে কোনো রকম ভুল কথা বলেনি। তবে কি রাত্রি নিজেকে বিবাহিতা বলে আর ভাবতে চায় না? গোলমালে পড়ল সে, এবং একটু একটু করে খারাপ লাগতে লাগলো। মিনিট 10 বাদে সে জননী দেবীর দরজায় গিয়ে দাঁড়ালো। অদ্ভুত একটা শব্দ আসছে ভেতর থেকে। সে দরজায় চাপ দিতে ওটা খুলে গেল। খাটের উপর বসে আছেন জননী দেবী, দরজার দিকে পেছন ফেরা। তার কোলের কাছে মুখ রেখে রাত্রি ফোঁপাচ্ছে। নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছিল না সে। সেই রাত্রি, আধুনিকা, আমেরিকায় বাস করা, প্রায় মেম সাহেব মেয়ে, নাম গোত্রহীন বৃন্দাবনের যমুনার ঘাট থেকে নিয়ে আসা এক বৃদ্ধার কাছে বসে কাঁদছে। হায় জীবন! চিন্ময় সরে এলো। কি শিখেছে এতদিন? জীবনকে কোন মাপে মাপবেন কবি সাহিত্যিক? কোনো হিসেব নেই। নিজেকে অপরাধী বলে মনে হচ্ছিল এখন। রাত্রি জননী দেবীর কাছে যে সান্ত্বনা পাচ্ছে তা দেবার বদলে সে আঘাত দিয়েছে অজান্তে। দরজার সামনে দাঁড়ানো অবস্থায় ধরণীদা জিজ্ঞাসা করল, কিছু বলার আছে? চট করে মনে পড়ে গেল শীতাংশু দত্তের কথা। ইশারায় নিজের ঘরে ধরণীদাকে আসতে বলে সে পা চালালো। তারপর একটি কাগজে লিখল, আমি ক্ষমা প্রার্থী, অকপটে। একটা অনুরোধ, জননী দেবীর পিঠে একটি ক্ষতের দাগ থাকতে পারে,
অনেক পুরনো। সেটি আছে কিনা দেখার সুযোগ পেতে পারো? লেখাটা হয়ে গেলে কাগজটা ধরণীদাকে দিয়ে বলল, দরজায় শব্দ করে মিনিট ৫ বাদে ঢুকবে। এই কাগজটা মাকে লুকিয়ে দিদিমণির হাতে দেবে। বুঝতে পেরেছ? মাথা নেড়ে কাগজ নিয়ে চলে গেল ধরণীদা। রাত বেশ। শুয়ে পড়ল চিন্ময়। মিনিট ৩ বাদেই বুঝল আজ সহজে ঘুম আসবে না। চোখ বন্ধ করেও স্বস্তি পাওয়া যাচ্ছে না। ঘুমের ওষুধ বাড়িতে নেই। সেই অভ্যেস এখনো করেনি সে। টেলিফোনের রিসিভার তুলে ডাক্তারকে ধরল। এত রাত্রের জন্য দুঃখ প্রকাশ করে জননী দেবীর জ্বরের কথা বলল। সব শুনে ডাক্তার বলল, যদি কাল সকালেও জ্বর থাকে তাহলে চিন্ময় যেন তাকে জানায়। আগের ওষুধটা প্রয়োজনে দেয়া যেতে পারে। যাক, একটা চিন্তা দূর হলো। চিন্ময়ের মনে পড়ল, অনেক অনেক দিন কারোর জন্য রাত দুপুরে উদ্বেগ নিয়ে ডাক্তারকে ফোন করেনি সে। শেষ পর্যন্ত হুইস্কির বোতলটা নিয়ে বসল। ঠান্ডা জলে একটা পাতিয়ালা পেগ ঢেলে খুব ধীরে ধীরে চুমুক দিতে লাগলো। দিয়েই মনে হলো হুইস্কি খাওয়া বন্ধ করতে হবে। প্রচুর ক্যালোরি ঢুকছে শরীরে। এর আগে একবার ইসিজি করিয়েছিল সে। তখন ডাক্তার বলেছিল সিগারেট ছাড়ুন। ইচ্ছে হলে রোজ রাত্রে 2 পেগ ভালো হুইস্কি খেতে পারেন। শরীরের উপকার হবে। এখন এসব খাওয়ার সময় এটাকেই সে যুক্তি হিসেবে দাঁড় করায়। খেতে খেতে তার মাথা থেকে জননী দেবী, রাত্রি সব উধাও হয়ে গেল। তার কেবলই মনে হতে লাগলো আজ অব্দি কিছুই লেখা হয়নি। নাম, অর্থ সবই হয়েছে, কিন্তু আসল কাজটাই হয়নি। এখন বাংলা সাহিত্যের সবাই একই লেখা ঘুরিয়ে ফিরিয়ে লিখছে। ফর্মের পরিবর্তন যেসব লেখকরা করতে চাইছেন তাদের পাঠক গ্রহণ করছেন না। অর্থাৎ তারা ঠিকঠাক কাজটা করতে পারছেন না। অথচ এই পরিবর্তন হওয়ার সময় হয়ে গিয়েছে। বঙ্কিমচন্দ্র যে ফর্মে উপন্যাস লিখেছিলেন, শরৎচন্দ্র তা লেখেননি, রবীন্দ্রনাথও না। কল্লোল কালি-কলমের লেখকরা শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ থেকে উপন্যাসের ফর্ম পাল্টে নিয়েছিলেন। বলার ধরনটাই বদলে গিয়েছিল, কিন্তু তারপর থেকে সেই একই গাড়ি চলছে। বিষয়ের সঙ্গে ফর্ম পাল্টায়, বিষয়টাই যেহেতু পাল্টাচ্ছে না, তো ফর্ম পাল্টাবে কি করে? অথচ জীবন পাল্টে গিয়েছে। 30 থেকে 70-এর দশকের জীবনের মধ্যে 18-20 পার্থক্য ছিল। এখন প্রায় 10-20। সেই জীবনকে উপন্যাসে ধরছে না তারা। পাঠক পড়েন, কিন্তু তাদের সংখ্যা বাড়ছে না। নতুন প্রজন্ম যদি তাদের জীবন আজকের উপন্যাসে না পায়, তাহলে আগ্রহী হবে না। ঔপন্যাসিক ব্যাকডেটেড হয়ে যাবেন। এই জীবন এবং তার চরিত্র ধরতে হবে একদম অন্য ধরনের লেখায়। সেই লেখাটা সে কবে লিখতে পারবে? ক্রমশ একটা যন্ত্রণায় বিদ্ধ হচ্ছিল চিন্ময়। 3য় গ্লাস শেষ হতেও এক ধরনের বিষণ্ণ ভাবনা থেকে সে মুক্তি পাচ্ছিল না। এই সময় রাত্রি এসে দাঁড়ালো, থমথমে মুখ। তুমি এই ঘরে? চিন্ময় গলার স্বর সংযত রাখছিল। বাড়িতে একজন অসুস্থ মানুষ, আর তুমি ড্রিঙ্ক করছো? আমার কিছু করার নেই। যদি ডাক্তার ডাকতে হয়, যদি নার্সিংহোমে নিয়ে যেতে হয়? তুমি তো আছোই। আশ্চর্য, আর মদ খাবে না? ভয় নেই, আমি মাতাল হব না। আরেকটা পেগ নিল চিন্ময়। যা ইচ্ছে তাই করো। না। আমার কাগজটা পেয়েছো? ওইভাবে চাইলেই কোনো মহিলার পিঠ দেখা যায়? সুযোগ পেলে দেখো। কেন দেখতে বলছো? যদি ওর পিঠে ক্ষতচিহ্নটা থাকে তাহলে ওর নাম নিহারিকা দেবী। যদি উনি নিহারিকা দেবী হন তাহলে কি করবে? কি আর করব? কিছুই না। তাহলে আর জানতে চাওয়া কেন? ওহো, হলে শীতাংশু দত্তকে নিয়ে আসবো। ওই ভদ্রলোক এখনো নিহারিকা দেবীকে খুব ভালোবাসেন। এক সময় ওদের ভালোবাসা ছিল। এক সময় ভালোবাসা থাকলে এখন যে সেটা বেঁচে থাকবে এমন কে বলেছে? হ্যাঁ, নাও থাকতে পারে। গ্লাসে চুমুক দিল চিন্ময়। তুমি আমাকে কখনো ভালোবাসতে? অফকোর্স বাসতাম। এখনো বাসো? চিন্ময় জবাব দিল না। আঙ্গুলে গ্লাস ঘোরাতে লাগলো। জবাব দাও। হঠাৎ রাত্রির মুখ শক্ত হয়ে গেল। একটু আগে বললে তুমি পশু নও যে একজন বিবাহিতা মহিলার উপর ঝাঁপিয়ে পড়বে। তুমি এখনো আমাকে একজন বিবাহিতা মহিলা বলে দূরত্ব রেখেছ।
তাহলে তুমি নিজে বিয়ে করনি কেন? মধ্যরাত্রে নাটক করো না। ইটস মাই প্রবলেম। আমি যদি কাউকে ভালোবাসি তাহলে তার দেওয়া সব সুখ দুঃখ আমি একাই বইব। যেহেতু আমি তোমাকে ডিস্টার্ব করিনি, তাই তোমাকে কৈফিয়ত দিতেও চাই না। মাথা নাড়ল রাত্রি। শোনো, এখনই এই মুহূর্তে যদি বাড়িতে ফিরে যেতে পারতাম তবে স্বস্তি হতো। এত রাত্রে একা যাওয়া যায় না। তোমার মতো মাতালের সাহায্য নিতেও রুচিতে বাঁধছে। তার উপরে ওই বৃদ্ধা অসহায় মহিলা কেন জানি না আমাকে জড়িয়ে ফেলেছেন একটা দিনেই। গুড নাইট। সোজা দরজার দিকে চলে গেল রাত্রি। চিন্ময় ডাকল, শোনো। রাত্রি দাঁড়ালো না। চিন্ময় উঠতে গিয়ে চেয়ারে ধাক্কা খেল। শব্দ করে পড়ে গেল চেয়ারটা। তৎক্ষণাৎ বিস্মিত রাত্রি ফিরে এলো। চেয়ারটা তোলার চেষ্টা না করে চিন্ময় বলল, পড়ে গেল, ইচ্ছে করে ফেলিনি। রাত্রি ঘরে ঢুকে চেয়ারটাকে তুলল। চিন্ময় জিজ্ঞাসা করল, তুমি আমেরিকা থেকে এখানে ফিরে এলে কেন? জবাব দেবার প্রয়োজন আর নেই। 15 বছর স্বামীর ঘর করেছ, তখন আমায় মনে পড়েনি? না। হো, আমার কথা একটুও ভাবনি? কেন ভাববো? আমার স্বামী যা দিয়েছেন তাতেই তৃপ্ত ছিলাম। শ্লেষ মেশানো বাক্যগুলো শুনতে শুনতে প্রচণ্ড তেতে যাচ্ছিল চিন্ময়। সে বলেই ফেলল, হো, তাই উনি চলে যেতেই মনে হলো আমার খবর নেওয়া দরকার? তাই? তুমি এত বুদ্ধিমান আমার জানা ছিল না। জেনে ভালো লাগছে। রাত্রি চলে গেল জননী দেবীর ঘরে। বোতল থেকে কিছুটা আবার গ্লাসে ঢালল চিন্ময়। হঠাৎ নিজেকে একদম ছিবড়ে বলে মনে হচ্ছিল তার। জেদ এবং ঝোঁকের মাথায় সে খেয়ে যাচ্ছিল একটার পর একটা। হঠাৎ দরজায় ধরণীদা এসে দাঁড়ালো। দাদাবাবু, এবার শুয়ে পড়ুন। শাট আপ! চিৎকার করে উঠল চিন্ময়। নিজের কাজ করো গে। তুমি এখনো জেগে আছো কেন? ঘুমোতে পারোনি? যাও। সরে গেল ধরণীদা। চিন্ময় উঠল। তার পা টলছিল। দুটো পা দিয়ে সোজা হতে চাইল সে। এত মদ অনেকদিন খাওয়া হয়নি। ভাবনা গুলিয়ে যাচ্ছে। চোখের সামনেটা মাঝে মাঝেই ঝাপসা। এবার শুয়ে পড়লেই হয়। বিছানায় শুলে অথই ঘুম। কিন্তু জননী দেবী, তার কি আবার জ্বর এলো? একবার দেখে তবে শোয়া উচিত। হঠাৎ কর্তব্য বোধ যেন মাথা চাড়া দিয়ে উঠল। চিন্ময় সাবধানে পা ফেলে ঘরের বাইরে এলো। তার মনে হচ্ছিল সে ঠিকঠাক যাচ্ছে, কিন্তু শরীর নিজের পথ তৈরি করে নিচ্ছিল। ওইভাবে সে ডাইনিং স্পেস পেরিয়ে জননী দেবীর ঘরের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ রাত্রির গলা ভেসে এলো, দাঁড়াও। হকচকিয়ে দাঁড়াতে গিয়ে সে অনেকটা জায়গা নিয়ে টাল সামলালো। আর সঙ্গে সঙ্গে সামনে চলে এলো রাত্রি। কোথায় যাচ্ছ? ও ঘরে। তুমি এখানে কেন? ও ঘরে যেতে হবে না, ঘরে চলো। ঘরে? কেন? আমি কি মাতাল হয়ে গিয়েছি? কি হয়েছ জানি না, ঘরে চলো। ডান হাতে চিন্ময়কে জড়িয়ে সাবধানে ঘরমুখ হলো রাত্রি। আর সেই টানে কোনো প্রতিরোধ তৈরি করতে পারল না চিন্ময়। হঠাৎ সব ছাপিয়ে একটা সুবাস এলো তার নাকে। হাঁটতে হাঁটতে রাত্রির শরীরে ভর রেখে সে বলল, বড্ড ঘুম পাচ্ছে রাত্রি, আমি খুব টায়ার্ড। তার কথা জড়িয়ে যাচ্ছিল। ঘরে গিয়ে তাকে বিছানায় শুইয়ে দিয়ে রাত্রি জিজ্ঞাসা করল, তুমি গায়ে চাদর দাও না? না। হঠাৎ একবার চেতনা স্পষ্ট হলো চিন্ময়ের। তুমি ওখানে বসেছিলে কেন? এমনি। রাত্রি চলে যেতে গিয়েও ঘুরে দাঁড়ালো। ওর পিঠে কোনো দাগ নেই। নেই? একটা একটা ক্ষত চিহ্ন? না, চামড়া কুঁচকে এত ফেটে গেছে যে কিছুই বোঝা যাচ্ছে না। জাত চলে। মানে? তাহলে ওই লোকটা এত ভালোবাসা নিয়ে কি করবে? রাত্রি জবাব দিল না। আমার কথা শুনতে পাচ্ছ? সব কিছুর জন্য মানুষ অনেকটা সময় পায় চিন্ময়। সেই সময়ে যদি সে অন্ধ হয়ে বসে থাকে, তাহলে পরে হাত তেড়ে মরলেও কিছু পাওয়া যায় না। ঠিক, একদম ঠিক কথা। তাহলে ইনি স্বর্ণলতা দেবী, নির্ঘাত। যদি প্রমাণ হয় ইনি তাও নন, তাহলে ইনি কে? বিড়বিড় করল চিন্ময়।
ধরে নাও ইনি আমার ভবিষ্যৎ। সব দাগ, সমস্ত ক্ষত একসময় এসে গ্রাস করে নেবে। তখন সব কিছু একাকার। রাত্রি! চেঁচিয়ে উঠেই মুখে হাত দিল চিন্ময়। সরি, জননী দেবীর ঘুম ভেঙে যাবে। না, ভাঙবে না। কেন ভাঙবে না কেন? কারণ উনি নেই। তোমার ঘর থেকে ফিরে দেখলাম। হঠাৎ গলা থেকে একটা জান্তব শব্দ ছিটকে বের হলো। শরীরের প্রতিটি শিরা উপচে এক ঝড় যেন আচমকা আঘাত করলো বুকের পাঁজরে। শেষ পর্যন্ত হাউ হাউ করে সে কাঁদতে লাগলো। হঠাৎই মদের নেশা ছাপিয়ে অন্যতর বোধ প্রবল হলো। নিজেকে একদম নিঃস্ব, পরাজিত বলে মনে হতে লাগলো তার। হু হু করে চলে যাচ্ছিল নেশা। রাত্রি জিজ্ঞাসা করলো, এত কাঁদছো কেন? আমি আমি ওকে জীবন দিতে চেয়েছিলাম। উনি যমুনার ধারে মরতে চেয়েছিলেন। আমার সমস্ত অহংকার চুরমার করে দিলেন উনি। তাহলে তুমি অহংকার হারানোর শোকে কাঁদছো? না, আমি ওকে মা বলেছিলাম। তাহলে এখনো তোমার প্রাণে ভালোবাসা আছে চিন্ময়? আমার লেখায় তুমি নেই, কোথাও নেই না। ঈশ্বরকে কি দেখা যায়? যে দেখে সেই দেখে। তুমি অন্ধ, তাই আমাকে বুঝতে পারোনি। বিছানায় উপর হয়ে অঝরে কাঁদতে লাগলো চিন্ময়। পায়ে পায়ে কাছে এসে বসে তাকে জড়িয়ে ধরল রাত্রি এবং ওর পিঠে মুখ রেখে সেও কেঁদে উঠল। অনেকক্ষণ বাদে রাত্রি ফিসফিস করে বলল, আমরা কি নতুন করে শুরু করতে পারি না? গত 15 বছরের কোনো ব্যাখ্যা না চেয়ে আমরা কি আগের জায়গায় ফিরে যেতে পারি না? আমি যদি হেরে যাই? চিন্ময় বড় করে নিঃশ্বাস নিল। হারবো না, ওঠো। প্রায় জোর করে তাকে তুলল রাত্রি। আঁচলে চোখ মুছিয়ে দিল যত্ন করে। তারপর ধীরে ধীরে নিয়ে এলো জননী দেবীর ঘরে। দরজা পেরিয়ে এক পা ঢুকতেই জননী দেবী হাসলেন। এসো গোপাল, কাছে এসো। চিন্ময় চমকে রাত্রির দিকে তাকালো। রাত্রি মুখ নামালো। জননী দেবী বললেন, না, ওকে বকবে না। আমি জানতে চেয়েছিলাম তুমি ওকে ভালোবাসো কিনা। আমি যা বলেছি ও তাই করেছে। সব কথা বলেছে আমাকে। গোপাল, আমার কাছে এসো। চিন্ময় গিয়ে খাটে বসল। তার মাথায় বুকে হাত বুলিয়ে দিলেন মহিলা। আমার রাই বলেছে তুমি নাকি আমার অতীত খুঁজতে চেষ্টা করেছ। কি লাভ? অতীত কখনো বর্তমানে ফিরে আসে? অতীত ভুলে যাও। আমার রাইয়েরও। বরং আমাকে এই রাই গোপালের সঙ্গ পেতে দাও। ওই দেখো, রাইয়ের হাত দিয়ে আমি যমুনার পাথর পর্যন্ত ফেলে দিয়েছি। চিন্ময় দেখল ধরণীদার কেনা কাঠের আসন শূন্য। হাত বোলাতে বোলাতে জননী দেবী বললেন, তোমায় আর নতুন করে কি বলবো গোপাল। জীবন বড় নিষ্ঠুর। কষ্ট করে সুখী থাকতে হয় যে, সেই সুখে তো কোনো দাগ থাকে না। ও আমার সোনার গোপাল, এমন রাই পেয়ে তুমি যদি সুখী না হও, তবে কে হবে? এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস জননী দেবী এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। খুব শীঘ্রই আমরা পরবর্তী উপন্যাস আপলোড করতে যাচ্ছি, শোনার আমন্ত্রণ রইল। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি কোনো গল্প পাঠের অনুরোধ থাকে সেটাও কমেন্টে জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।